দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। এক মাসের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। মধ্যস্বত্বভোগী আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে দুষছেন ব্যবসায়ীরা। চলমান ও পাইপলাইনে থাকা প্রকল্প সংস্কারের পরামর্শ দেবে টাস্কফোর্স কমিটি। অর্থনীতি পুনরুদ্ধারে প্রণয়ন হবে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল। সংকট কাটছে না দেশের পুঁজি বাজারে, ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের পরামর্শ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আবারও বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি দাম উঠেছে 165 টাকা পর্যন্ত। মাসের ব্যবধানে দাম বেড়েছে অন্তত 10 টাকা। ব্যবসায়ীদের দাবি, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কয়েক দফায় হাত বদল আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কারসাজির ফলে বেড়েছে ডিমের দাম, যা থেকে উত্তরণে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। সস্তার আমিষ হিসেবে পরিচিত ডিম, যার বেশিরভাগ ক্রেতাই নিম্ন আর মধ্য আয়ের। গেল মাসেও রাজধানীর বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 145 থেকে 150 টাকা দরে। ফের তা বাড়তে শুরু করে উঠে গেছে 155 থেকে 165 টাকায়। সাদা ডিমের দাম হচ্ছে 380 টাকা পাতা, 155 টাকা 52 টাকা দর্জন। ওরা কইতেছে এখন মুরগি চেঞ্জ হইতেছে, পুরনো মুরগি বাদ দিয়ে নতুন মুরগি উঠাইতেছে। ওই ডিম আসলে পরে যে নতুন নতুন ওই যে ডিম পাড়তেছে এগুলো ছোট সাইজ। এই ডিম পুরো আসলে পরে হয়তো দাম কিছুটা কমার সম্ভাবনা আছে। বাজারে ডিমের এমন দরে ক্রেতা যখন অস্বস্তিতে, তখন সাধারণের ক্রয় ক্ষমতায় আনতে বাজার নজরদারি জোরদার করে সরকার। এরপরেও নিয়ন্ত্রণে আসেনি এই পণ্যটির দর। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে আড়তদারদের সাথে মতবিনিময়ে বসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে জানানো হয় উৎপাদন স্থল থেকে ঢাকার খুচরা বাজারে ডিম আসতে কয়েক দফায় হাত বদল হয়। প্রতিবারেই বাড়ে দাম। এর সাথে যুক্ত রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কারসাজিও। কিছু কিছু কোম্পানি আছে স্যার, 1100 নাম ঠিক আছে, আবার তলতে আবার লইয়া দেখা, এটা আমি নাম বলবো না স্যার। হ্যাঁ, ওই ডিমটি কত ব্যস্ত আছে এটা তো আমাদের দেখার ব্যাপার আছে। ডাইরেক্ট ফার্মের থেকে সরাসরি আমাদের হাতে ডিম আমরা পাচ্ছি না। মূল যে জায়গাটা সেটা আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি সেখানে হস্তক্ষেপ করতে হবে স্যার। হিসাব বলছে সারা দেশে ছোট আর মাঝারি আকারের 60 থেকে 65 হাজার খামার রয়েছে। এর বাইরে 8 থেকে 10টি বড় প্রতিষ্ঠানও ডিম উৎপাদন করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশের ডিমের চাহিদা প্রায় 4.5 কোটি আর উৎপাদন হয় 6.5 কোটি। সেই হিসেবে দৈনিক উদ্বৃত্ত থাকার কথা 2 কোটি। যোগান বেশি থাকার পরেও অসাধু ব্যবসায়ীদের কারণে বাড়ে ডিমের দাম। এমন অবস্থায় মধ্যস্বত্বভোগীদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আপনারা যদি মানবিক আচরণ করেন, সরকার কিন্তু আপনাদের শত্রু না। সরকার আপনাদের সহযোগিতা করতে চায় যাতে করে এই বাংলাদেশের সকল মানুষকে এই ডিমটা, এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি খাদ্য সামগ্রী, এটা যাতে আমরা একটা যৌক্তিক পর্যায়ে সুন্দরভাবে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। দামে স্বস্তি ফেরাতে ডিম আমদানির অনুমতি দেয় সরকার। এরই মধ্যে পাশের দেশ ভারত থেকে আসছে ডিম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলমান ও পাইপলাইনে থাকা প্রকল্প যথাযথ সংস্কারের পরামর্শ দেবে বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য গঠিত টাস্কফোর্স কমিটি। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে কমিটির প্রথম বৈঠকে জানানো হয়, অর্থনীতি পুনরুদ্ধারে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল নির্ধারণ করা হবে, যার ভিত্তিতে শুরু হবে সংস্কার কাজ। শেখ হাসিনা সরকারের শাসন আমলে গত 1.5 দশকে বহুমাত্রিক চ্যালেঞ্জে পড়ে দেশের অর্থনীতি। অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থ পাচার চরম আকারে পৌঁছায়। অপরিণামদর্শী প্রকল্পে দেশি বিদেশি ঋণ গ্রহণ করায় অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। আওয়ামী সরকারের পতনের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন ও টাস্কফোর্স কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির প্রথম সভা। এতে অংশ নেন কমিটির 12 সদস্য। আলোচনা শেষে টাস্কফোর্স কমিটির প্রধান জানান, চলমান ও পাইপলাইনে থাকা প্রকল্প শেষ করতে সরকারকে পরামর্শ দেবে কমিটি। অনেকগুলো পাইপলাইন প্রজেক্ট আছে, অনেকগুলো চলমান প্রজেক্ট আছে, এগুলোতে একটা শৃঙ্খলা দিয়ে আসা একটা আমাদের দায়িত্ব। এবং নতুন নতুন যেখানে রিফর্ম দরকার, যেখানে মেজর সমস্যা আছে সেখানে রিফর্ম দরকার, যেমন আরবান ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে হতে পারে বা ডিজিটাল গভর্নেন্সের মধ্যে হতে পারে, যেখানে আমরা মনে করি সে খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন প্রয়োজন, সেখানে আমরা যাব। ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানান কমিটি প্রধান।
বলেন, অর্থনীতিতে বিদ্যমান যেসব সমস্যা আছে সেগুলো বিবেচনা নিয়েই বর্তমান প্রকল্পে অর্থায়ন করা হবে। সরকার আমাদের আভ্যন্তরীণ এবং আমাদের যেটা আমরা আশা করছি যে বাইরে থেকে হয়তো সহযোগিতা পাওয়া যাবে, বাইল্যাটারাল হোক মাল্টিল্যাটারাল হোক, সেগুলো মোটা দাগে আমরা ধরে নিচ্ছি যে সেটা দিয়ে আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারবো, এগিয়ে নিতে পারবো। যদিও টাস্কফোর্স কমিটি এখনও সংস্কারের জন্য সুনির্দিষ্টভাবে খাত নির্ধারণ করতে পারেনি। কমিটি আশা করছেন আগামী ডিসেম্বরের 24 তারিখে রিপোর্ট প্রকাশ করা হবে। প্রথম সভা এবং আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা সব বিষয় নিয়ে এখনো আলাপ সেরে উঠতে পারিনি। হ্যাঁ, তো আমরা আগামী সপ্তাহে আবার মিট করব এগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করার জন্য। শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম প্রায়োরিটিগুলো সেট করাটাই আমাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের ফলাফলটা। অর্থ বিভাগের তথ্য মতে পতনের আগে শেখ হাসিনা সরকার 18 লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে গেছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। গত 1.5 দশক ধরে নানা অনিয়মে বিপর্যস্ত দেশের পুঁজিবাজার। সময় উপযোগী সিদ্ধান্তের অভাব, দুর্বল মার্জিন নীতি, ইনসাইডার ট্রেডিংয়ের মতো অনিয়ম বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে। এমন অবস্থায় শেয়ার বাজারকে গতিশীল করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুশাসন নিশ্চিতের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খানের রিপোর্ট। 2 বছরের বেশি সময় ধরে মন্দা সময় পার করছে দেশের পুঁজিবাজার। সূচকের পতন ঠেকাতে একাধিকবার ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ঘোষণা দেয়া হয় তদারকির মাধ্যমে কারসাজি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে, তবে খুব একটা সুফল মেলেনি। কয়েকদিনের জন্য স্বাভাবিক আচরণ করলেও আবার ফিরে গেছে পতনের ধারায়। ডিএসইর হিসাব বলছে গেল 1 বছরে ডিএসই সূচক কমেছে 575 পয়েন্ট, আর বাজার মূলধন হারিয়েছে 85,000 কোটি টাকার বেশি। বাজারের এমন মন্দার কারণ হিসেবে বারবারই বাজার কারসাজিকে দায়ী করে আসছেন বিশ্লেষকরা। উৎপাদনে না থাকা কিংবা কোনো রকম চালু রাখা কোম্পানির শেয়ার দর বাড়ে লাফিয়ে লাফিয়ে। অভিযোগ আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন, ইমাম বাটন, আজিজ পাইপস, জুট স্পিনার্স, শ্যামপুর সুগার মিলস, ইয়াকিন পলিমার সহ একাধিক কোম্পানির শেয়ার দর কারসাজি করে বিভিন্ন সময়ে বাড়ানো হয়। সেই সাথে আছে ভালো কোম্পানির শেয়ারের অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজার বিমুখতা আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থাহীনতা। দীর্ঘদিন এই একটা চক্র কাজ করার কারণে যে মার্কেটের উপর ব্যাপক প্রভাব, সেটা থেকে বের হয়ে আসাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। মানুষ এত ধ্বংস হয়ে গেছে, এই মার্কেট থেকে বিদায় হয়ে চলে গেছে, মানুষের আস্থার জায়গাটা ফিরায় আনতে পারতেছে না। খাত সংশ্লিষ্টরা বলছেন বিগত কমিশনের সময়ে বারবার নীতি পরিবর্তন হলেও বাস্তবায়ন হয়নি। উল্টো ইনসাইড ট্রেডার সহ অবৈধ সুযোগ করে দেয়া হয়েছে। কারসাজির কারণে পুঁজি হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ ধরনের কারসাজি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার তাগিদ সংশ্লিষ্টদের। বিগত 10-15 বছরে নাম সর্বস্ব যেসব কোম্পানি আসছে তার প্লেসমেন্টের মাধ্যমে একটা গোষ্ঠী উপকৃত হয়েছে। তার আপনি যদি পুরো বিষয়টাকে নিয়ে যদি একসাথে সামারি করতেন, খুঁজে দেখতেন, খুব বেশি হয়তো পাবেন না, কিছু একটা চক্রের মধ্যে এই টাকাগুলো রোল করেছে। ওই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি কিন্তু একটা সাসপেক্ট লিস্টে রেখে ওই অ্যাকাউন্টগুলোকে কিন্তু আপনি চাইলে মানে লেনদেন থেকে বিরত রাখতে পারতেন। এর পাশাপাশি পুঁজিবাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রণ সংস্থাকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। পণ্যের বৈচিত্র্যকরণের পাশাপাশি বন্ড মার্কেটের দিকে নজর দেওয়ার কথাও জানান তারা। যে বিনিয়োগকারীরা আছে তাদের জন্য একটা আপনার পুঁজি সরবরাহ দেওয়ার একটা সুযোগ ঘটে এবং তার বিনিময়ে একটা রিটার্ন আসার সম্ভাবনা থাকে। বেনিফিট যদি দেখেন, মাল্টিপল বেনিফিটস আর দেয়া। এই কারণে আমরা বলছি যে ভালো কোম্পানি আসার জন্য যদি কিছুটা ছাড় দিতে হয়, আমাদের সেদিক দিকে তাকানো দরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর সপ্তাহখানেক চাঙ্গাভাব দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ওঠে 6,000 পয়েন্টের উপরে, লেনদেন ছাড়িয়ে যায় 2,000 কোটি টাকা। তবে এরপর আবারও বাজার ফিরে গেছে আগের অবস্থাতেই। 26 সেপ্টেম্বর ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5,639 পয়েন্টে, আর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,85,621 কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাম্প্রতিক বন্যায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালী ও ফেনীতে অনেক সেতু ও কালভার্ট ছাড়াও প্রায় 800 কিলোমিটার সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। নোয়াখালী ও ফেনীর প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট বড় গর্ত আর কাদামাটিতে সয়লাভ নোয়াখালী সড়ক ও জনপদ অধিদপ্তরের বেগমগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় 10 কিলোমিটার। বন্যার পানি নেমে গেলেও ওই পথে নোয়াখালী থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা।
আমরা যখন প্রত্যেকদিন স্কুলে যাই পায়ে হেঁটে গেলে অনেক সমস্যা হয়, পায়ে কাদা লেগে যায়। আর যখন সিএনজি বা রিক্সায় করে যায় তখন পুরো শরীর ব্যথা হয়ে যায়। গাড়ির ব্যারিং চলে যায়, আপনার গাড়ি হয়তো মাজা বসে যাইতেছে, এরকম আর যাত্রীদেরও হয়রানি হইতেছে। রোড ভাঙা আপনার গাড়ির মানে সব ভাঙি চুরি সব তছনছ হয়ে যাইতেছে, কোমর ব্যথা, মানে অ্যাক্টিভের বেশি চালান জানা এরকম এক অবস্থা। প্রায় একই চিত্র কবিরহাট সমীর মুন্সিরহাট সোনাইমুড়ি সড়কের 23.5 এবং সোনাইমুড়ি সেনবাগ কল্যাণদী সড়কের 21 কিলোমিটার সহ বিভিন্ন রাস্তার। আমাদের এই সড়কটা বন্যা কবলিত অবস্থায় অনেকটাই ডুবে গেছিল, যার কারণে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়কের এখনও কিছু কিছু অংশে পানি আছে। 15-20 দিন আমাদের এই মেন রোডটা বন্যার পানির কারণে গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু গাড়ি ডুবে গেছে, হুন্ডা উল্টে যেত। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে এবারের বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 176 কিলোমিটার রাস্তা। পানি না নামায় এখনও এলজিইডির সড়কগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। আমাদের যে সড়কগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোতে অলরেডি মেরামতের কাজ শুরু হয়েছে। আমরা বিভাগীয়ভাবে মেরামত করছি। বিভিন্ন সড়কে আমাদের ঠিকাদারও নিযুক্ত হয়েছে। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশের ক্ষত। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের প্রায় প্রতিটি সড়ক। সোনাগাজীর সাহেবের ঘাট ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় উপজেলার সাথে নোয়াখালী সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফুলগাজীর জগৎপুরের স্থানীয় সড়কের আধা কিলোমিটারের 13টি পয়েন্টে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ব্রিজ ও কালভার্টও। এত ক্ষতি হয়েছে, আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। এটা যদি অতি সত্বর বাঁধাই না দেওয়া হয়, মেরামত না করা হয়, তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই। ফেনী জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর এবং এলজিইডির এ পর্যন্ত হিসাবে বন্যায় জেলার প্রায় 600 কিলোমিটার রাস্তা এবং 40টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার কিন্তু 4300 কিলোমিটার রাস্তার মধ্যে 3300 কিলোমিটার পানিতে নিমজ্জিত ছিল। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। পানি পুরোপুরি নেমে গেলে চূড়ান্তভাবে নিরূপণ করা যাবে 2 জেলার সড়ক, মহাসড়ক কিংবা সেতু কালভার্টের ক্ষয়ক্ষতি, বলছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বড় দরপতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 97 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5639-এ। বেচা কেনা হয়েছে 530 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 72টির, কমেছে 299টির, আর অপরিবর্তিত আছে 25টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। লাস্ট অফ দ্য উইকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ারিশ নেচারে। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5735 এবং তা অলমোস্ট 90 পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে 5639 পয়েন্টস এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 700 কোটি টাকা। পার্সেন্টেজ ওয়াইজ আজকে 19% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 74%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 7% কোম্পানির প্রাইস। অর্থাৎ মার্কেটে বেশিরভাগ কোম্পানির প্রাইস কমতে দেখা গিয়েছে আজকে। ফাইনালি সেক্টরের পারফরমেন্স দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেলিকমিউনিকেশন সেক্টর। ইন্টারেস্টিংলি আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমতে দেখা গিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে চালু হয় 4টি। তবে এসব পাটকল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গত 1 বছরেও সক্ষমতার 1/4 চালু করতে পারেনি নতুন মালিকানার পাটকলগুলো। ফলে বেকার শ্রমিকদের কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি এখনো। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। লোকসানের অজুহাতে 2020 সালের 3 জুলাই দেশের 26টি পাটকল বন্ধ করে দেয় সরকার। এতে বেকার হয়ে পড়ে প্রায় 70,000 স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। পাটকলগুলো 3 বছর বন্ধ থাকার পর 2023 সালের 4 সেপ্টেম্বর লিজ প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি পরিচালনাকারীদের হাতে 4টি মিল হস্তান্তর শুরু করে বিজেএমসি। কিন্তু হস্তান্তর নেওয়ার 1 বছর পরেও মিলগুলো পূর্ণ উৎপাদনে যেতে পারেনি। কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি শ্রমিকদের, অভিযোগ শ্রমিক নেতৃবৃন্দের। আমরা দেখলাম যে তারা সেই যে মেশিনগুলো, দামি দামি যে মেশিনগুলো ছিল সেইগুলো খুলে রেখে তারা এখানে
জুতা তৈরি করতেছে। তো প্রথম থেকেই তো শ্রমিকরা বা আমরা বলতে আসছি যে লিজ বা পিপিপির মাধ্যমে চালু করে কখনোই শ্রমিকদের কোনো সুবিধা আসবে না। একমাত্র সমাধান হইল যে রাষ্ট্রীয়ভাবে চালু করা এবং রাষ্ট্রীয়ভাবে কেন যে লোকসানে পড়ে সেই খাতগুলি চিহ্নিত করে সেগুলি দূরীভূত করতে পারলেই মানে পাটকলগুলো লাভ করা সম্ভব। লিজের মাধ্যমে মিল পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্তারা বলছেন বিজেএমসির অসহযোগিতা ও দক্ষ শ্রমিক না পাওয়ায় মিল পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এখানে আমরা স্পেয়ার পার্টস ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না। আশা ছিল যে বিজেএমসির স্টোরে যে স্পেয়ার পার্টস আছে সেটা পেয়ে যাব, কিন্তু সেটা টেন্ডার জটিলতার কারণে 3বার টেন্ডার হয়েছে, কিন্তু আমরা অদ্যাবধি সেটা নিতে পারি নাই। তবে বিজেএমসি বলছে লিজ শর্ত অনুযায়ী লিজ গ্রহীতারা যাতে মিল পরিচালনা করে সে বিষয়ে তাদের তাগিদ রয়েছে। বিজেএমসির খুব বেশি কিছু করার নেই। তারা যেভাবে কাজকর্ম করে সেটা মূল্যায়ন করা হয়, কিন্তু ওইটা কন্ট্রাক্ট অনুযায়ী যে তাদেরকে 100% চালায় দেখো, তাদেরও কিছু লিমিটেশন থাকে, তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার জন্য হয়তো তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতেছে। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা বলার যতটুকু বলা যায় সেটাই আমরা তাদেরকে বলতেছি। লিজ দেওয়া পাটকলগুলো থেকে আশানুরূপ ফলাফল না মিললেও খুলনা অঞ্চলে অবস্থিত বন্ধ অন্য 5টি পাটকল লিজের প্রক্রিয়া চলছে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।